নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কোনো নাটক করব না, আজ সরাসরি প্রশ্ন করব। কারণ আজকের প্রশ্নটা শুধু আমার না, এই প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রায় 16 লক্ষ সরকারি কর্মচারী। এই প্রশ্নটা তাদের স্ত্রীর, তাদের সন্তানের, তাদের বৃদ্ধ বাবা মায়ের। প্রশ্নটা হলো, আপনারা কি ঠকে গেলেন? একটু থামুন, রাগ করবেন না, আমাকে শেষ পর্যন্ত শুনুন। ভোটের আগে কি হয়েছিল মনে আছে? শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে বুক ঠুকে বলেছিলেন, আমরা ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কেন্দ্রীয় হারে বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হবে। এই কথাটা মনে আছে তো? সরকারি অফিসে আবির উড়েছিল, থানায় থানায় ফিসফিস হয়েছিল, স্কুল ঘরে শিক্ষকরা মনে মনে হিসেব করেছিলেন কেন্দ্রীয় হারে ডিএ মানে মাসে কত টাকা বাড়বে। ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে অনেকেই কিন্তু সেই অঙ্কটা মাথায় রেখেই ভোটের বোতাম টিপেছিলেন। আর আজ বন্ধুরা, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকও শেষ হয়ে গেল, ডিএ নিয়ে একটা শব্দ উচ্চারিত হলো না। উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পল, যিনি কর্মচারীদের আন্দোলনের দিনগুলিতে পাশে ছিলেন বলে দাবি করতেন, তিনিও কোনো উচ্চবাক্য কিন্তু করছেন না। এমনকি পূর্বতন তৃণমূল সরকারের ঘোষিত 4% ডিএর টাকাটুকুও এখনো কিন্তু অ্যাকাউন্টে ঢোকেনি। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কর্মচারীদের ইউনিয়নগুলো এখন রাগে ফুঁসছে। কেউ কেউ লিখছেন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কেউ লিখছেন, আমরা কি বোকা হলাম? আমি আজ সেই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজব, আর একেবারে নিরপেক্ষভাবে, কোনো দলের পক্ষে না, কোনো দলের বিপক্ষে না, শুধুমাত্র সত্যের পক্ষে। এই গল্পটা বুঝতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে, শুধু ভোটের আগের দিনগুলোতে নয়, আরো পেছনে যেতে হবে। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা একটা অদ্ভুত যন্ত্রণার মধ্যে ছিলেন। একদিকে মহার্ঘ ভাতা দাবিতে আন্দোলন করছেন, পে কমিশনের দাবিতে রাস্তায় নামছেন, আর অন্যদিকে প্রতিদিন অফিসে গিয়ে এমন একটা পরিবেশের মুখোমুখি হচ্ছেন যা তাদের আত্মসম্মানে ঘা দিচ্ছে। কি ছিল সেই পরিবেশ? তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশেষ অভ্যাস ছিল, প্রশাসনিক বৈঠক, সরকারি সভা, এগুলোর সরাসরি সম্প্রচার হতো। ক্যামেরা চলছে, সারা রাজ্য দেখছে, আর সেই ক্যামেরার সামনে আইএএস অফিসার, আইপিএস অফিসার, জেলা শাসক প্রত্যেককে প্রকাশ্যে ধমক দেওয়া হচ্ছে, ভৎসনা করা হচ্ছে। এখন প্রশ্ন করুন, ভুল কি হয়নি সরকারি অফিসারদের? নিশ্চয়ই হয়েছে ভুল। ভুল হলে তিরস্কার করার অধিকার মুখ্যমন্ত্রীর আছে, কিন্তু সেই তিরস্কার কি ক্যামেরার সামনে কোটি কোটি দর্শকের চোখের সামনে করতে হয়? একজন ডিএম বা এসপি যখন দেখেন তার বস তাকে টেলিভিশনে অপমান করছেন, সেই মানুষটার মনের ভেতরে ঠিক কি হয়? তার পরিবার সেটা দেখছে, তার সহকর্মীরা দেখছে, তার এলাকার মানুষ দেখছে। এই অপমান কি কোনো মানুষের পক্ষে হজম করা সহজ? এই ক্ষোভ জমতে জমতে একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তারপর এলো নির্বাচন, আর তখন শুভেন্দু অধিকারীরা সেই ক্ষোভকে চমৎকার ভাবে ব্যবহার করলেন। বললেন, আমাদের ভোট দিন, আমরা এলে কেন্দ্রীয় হারে দিয়ে দেব, সপ্তম পে কমিশনও লাগু করব, আর আপনাদের এই অপমানের দিন একেবারে শেষ হবে। সরকারি কর্মচারীরা, পুলিশের একটা অংশ, শিক্ষকরা, অনেকেই এই কথাটাতে বিশ্বাস করলেন। ভোটের ডিউটিতে গেলেন পোলিং অফিসার হিসেবে, কাউন্টিং অফিসার হিসাবে। আর বুদ্ধিমান দর্শকরা বুঝতে পারছেন সেই ডিউটিতে তারা কতটা নিরপেক্ষ ছিলেন। ফলাফল, রাজ্য সরকার বদলালো, কিন্তু এরপর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, মন্ত্রিসভা গঠন হলো, প্রথম মন্ত্রিসভার বৈঠক বসলো, কর্মচারীরা অপেক্ষায়, ইউনিয়নের নেতারা অপেক্ষায়, প্রতিটি সরকারি অফিসে, প্রতিটি থানায়, প্রতিটি স্কুল ঘরে একটাই আলোচনা, এবার কি সত্যিই ডিএ ঘোষণা হবে? প্রথম বৈঠক শেষ হলো, ডিএ নেই। ঠিক আছে, অনেকে বললেন নতুন সরকার, সবকিছু গোছতে সময় লাগে, দ্বিতীয় বৈঠকে নিশ্চয়ই হবে। দ্বিতীয় বৈঠকও শেষ হলো, ডিএ আর নেই। এখানেই শেষ না, পূর্বতন তৃণমূল সরকার যাওয়ার আগে 4% ডিএ দেওয়ার ঘোষণা করে গিয়েছিল, কিন্তু টাকাটা অ্যাকাউন্টে পৌঁছয়নি ক্ষমতা পরিবর্তনের কারণে। নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল কিন্তু সেই 4%-এর ব্যাপারেও নীরব থাকলেন, অর্থাৎ আগের সরকারের ঘোষণা করা প্রাপ্য ডিএটুকুও এখন ঝুলে আছে। এটা শুনে কর্মচারীদের একাংশ এখন যা বলছে তার রীতিমতো বিস্ফোরক। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখছেন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কেউ লিখছেন, আমরা কি বোকার স্বর্গে বাস করছিলাম? তবে অন্য একটা অংশ এখনো আশাবাদী, তারা বলছেন সরকারের সময় দেওয়া উচিত, নতুন সরকার মাত্র শুরু করেছে, ধৈর্য ধরুন। কিন্তু বন্ধুরা, প্রশ্ন হলো, কতদিন ধৈর্য ধরবো?
নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেখানে তো কত দিনের মধ্যে শর্ত ছিল না, বলা হয়েছিল প্রথম মন্ত্রিসভার বৈঠকেই, সেই মন্ত্রিসভার বৈঠক পেরিয়ে গেছে, দ্বিতীয় বৈঠকও পেরিয়ে গেছে। এই প্রতিশ্রুতি কি তাহলে খুঁড়োর কল ছিল, মাছের সামনে ঝুলিয়ে রাখা টোপ যেটা পাওয়া যায় না কিন্তু এগিয়ে যেতে বাধ্য করে? এবার আসি একটা কঠিন প্রশ্নে। এই প্রশ্ন শুনলে কেউ কেউ রাগ করবেন, কিন্তু এই প্রশ্নটা না করলে সত্যিকারের বিশ্লেষণ হয় না। পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার মাত্র 2% মানুষ সরকারি চাকরির সাথে যুক্ত, মাত্র 2%। এই 2%-এর জন্য মহার্ঘ ভাতা ঠিক কেন দেওয়া হয়? কারণটা খুবই সহজ। বাজারের জিনিসের দাম বাড়লে সরকারি কর্মচারীদের যাতে কষ্ট না হয় সেই জন্য তাদের বেতনের সাথে একটা অতিরিক্ত ভাতা জুড়ে দেওয়া হয়, এটাই হলো মহার্ঘ ভাতা বা ডিএ। কিন্তু মনে রাখুন, বাজারে জিনিসের দাম বাড়লে শুধু সরকারি কর্মচারীর কষ্ট হয় না, কষ্ট হয় রিক্সা চালকের, কষ্ট হয় মাঠে কাজ করা কৃষকের, কষ্ট হয় ছোট দোকানদারের, কষ্ট হয় সেই পরিচারিকার যিনি হয়তো সেই সরকারি কর্মচারীর বাড়িতেই কাজ করেন। তাহলে প্রশ্ন হলো বাকি 98%-এর কি হবে? কেউ কেউ বললেন সরকারি চাকুরিজীবীরা মেধাবী, তারা পরিশ্রম করে চাকরি পেয়েছেন, তাদের পাওনা তাদের দেওয়া উচিত। ঠিক আছে বন্ধুরা, এতে কোনো রকমের ভুল নেই, কিন্তু তার মানে কি বাকি 98%-কে অবহেলা করা? একটু গভীরে যান। রাজ্যের সরকারি ক্ষেত্রে কত হাজার ক্যাজুয়াল কর্মী বা চুক্তিভিত্তিক কর্মী কাজ করছেন, তারাও একই বাজারে কিন্তু জিনিস কিনছেন, তারাও একই মূল্যস্ফীতির শিকার, কিন্তু তাদের জন্য কোনো ডিএ নেই, কোনো পে কমিশন নেই। আর বেসরকারি ক্ষেত্রে কারখানায় কাজ করা শ্রমিক, নির্মাণ সংস্থার মজুর, তাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার জন্য সরকারের কি কোনো টাস্ক ফোর্স আছে? বাজারে দাম বাড়লে তাদের বেতন কি এমনিতেই বাড়ে? সত্যটা হলো এই দেশে, এই রাজ্যে সংগঠিত ক্ষেত্রের মানুষেরা একটা সুরক্ষা বলয়ের মধ্যে থাকে, আর অসংগঠিত ক্ষেত্রের কোটি কোটি মানুষ সেই বলয়ের বাইরে থাকে। এখন একটা কঠিন প্রশ্ন করি, ডিএ পাওয়ার পর কোনো সরকারি কর্মচারী কি তার বাড়িতে কাজ করা পরিচারিকার মাইনে 500 টাকা বাড়িয়েছেন? এই প্রশ্নটা করলেই একটা অংশ রে রে করে উঠবেন, বলবেন আপনি চাকুরিজীবীদের বিরুদ্ধে, বলবেন আপনি প্রতিক্রিয়াশীল। কিন্তু এই প্রশ্নটাই সবচেয়ে জরুরি, কারণ ডিএ কোনো একচেটিয়া অধিকার নয়, ডিএ একটি নীতিগত সুবিধা যা নিয়োগকর্তা সরকার তার সামর্থ্য এবং অগ্রাধিকার অনুযায়ী দেয়। আমরাও চাই সরকারি কর্মচারীরা যেন ন্যায্য বেতন পান, কিন্তু একটি সুষম সমাজের জন্য দাবি করি সবার কথা ভাবুন। এবার আসি আরো একটা বিষয়, যেটা নিয়ে কথা না বললে আজকের আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। নতুন সরকার ক্ষমতায় এসেই শুরু করেছে একটা অদ্ভুত কাজ। চারিদিকে শুধু ভাঙচুরের রাজনীতি, বিশ্ব বাংলার লোগো খুঁজে খুঁজে সরানো হচ্ছে বা মুছে ফেলা হচ্ছে, লেনিনের মূর্তি ভাঙা হচ্ছে, রাস্তার ডিভাইডারে, সরকারি বাড়িতে পূর্বতন সরকারের আমলে যে নীল সাদা রং করা হয়েছিল সেগুলোকে বদলে দেওয়ার হিড়িক পড়ে গেছে। এখন একটু থামুন আর হিসেব করুন, একটা লোগো মুছতে কত টাকা লাগে, একটা দেওয়ালে রং বদলাতে ঠিক কত টাকা লাগে, একটা মূর্তি সরাতে কত টাকা লাগে। এই রাজ্যে হাজার হাজার সরকারি ভবন আছে, হাজার হাজার রাস্তা আছে, এবং এই রং বদলানোর অভিযানে মোট কত কোটি টাকা খরচ হচ্ছে, এই টাকাটা কোথা থেকে আসছে? রাজ্যের কোষাগার থেকে, মানে আমার আপনার করের টাকা থেকে। এবার আরো চিন্তার কথা, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে খরচ নিয়ন্ত্রণ করার একটা নির্দেশ দিয়েছেন, কারণ দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে কিন্তু স্থিতিশীল নয়। সোনার দাম ঊর্ধ্বমুখী, ডলারের দাম বাড়ছে, এগুলো একটা বড় আর্থিক ঝড়ের কিন্তু পূর্বাভাস। এই মুহূর্তে যখন প্রধানমন্ত্রী নিজেই বলছেন খরচ কমাতে, তখন বাংলায় রং বদলানোর আর লোগো ভাঙার পেছনে কোটি কোটি টাকা ওড়ানোটা কতটা যুক্তিসম্মত? কিন্তু এর চেয়েও বড় ক্ষতির কথা বলি এবার। নতুন সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকে কি করতে পারতেন? একটা সুস্পষ্ট শিল্পনীতি ঘোষণা করতে পারতেন, বিনিয়োগকারীদের কাছে একটা স্পষ্ট বার্তা দিতে পারতেন, পশ্চিমবঙ্গ এখন শিল্পের জন্য প্রস্তুত, এলে কি সুবিধা পাবেন, কি নিশ্চয়তা পাবেন। কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার, এই ডবল ইঞ্জিন সরকারের সুযোগ আদানি আম্বানিরা বাংলায় হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারতেন, নতুন কলকারখানা হতো, নতুন কর্মসংস্থান হতো, আর সেই আয় থেকে সরকারের হাতে টাকা আসলে দিয়ে দেওয়াও কিন্তু ব্যাপক সহজ হতো। কিন্তু সেই সুযোগ কাজে লাগানোর বদলে প্রথম কয়েকটা সপ্তাহ গেল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে, লোগো ভাঙতে আর রং বদলাতে।
বন্ধুরা, এটা কি বিজয়ীর আচরণ নাকি এটা ছোট মনের রাজনীতি? ডবল ইঞ্জিন সরকার এই শব্দটা বিজেপির সবচেয়ে শক্তিশালী নির্বাচনী হাতিয়ার। বলা হয় কেন্দ্র আর রাজ্য একই দলের সরকার থাকলে উন্নয়নের গতি দ্বিগুণ হয়। পশ্চিমবঙ্গে এখন সেই ডবল ইঞ্জিন সরকার এসে গেছে। নিঃসন্দেহে কিছু সুবিধা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যে ফান্ড এতদিন আটকে রেখেছিল, বিভিন্ন প্রকল্পের টাকা, উন্নয়নের অনুদান, সেগুলো এখন আসতে শুরু করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে গিয়ে ধর্ণা দিতে হচ্ছে না। এটা কিন্তু একচেটিয়া ভালো খবর। কিন্তু প্রশ্ন হলো, এই টাকাটা কোথায় যাচ্ছে, কার কাছে পৌঁছচ্ছে? ভারতের অন্যান্য ডবল ইঞ্জিন রাজ্যের দিকে তাকান। উত্তরপ্রদেশে কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঢেলে বড় বড় এক্সপ্রেসওয়ে হয়েছে, কিন্তু উত্তরপ্রদেশের একজন কৃষকের জীবন কি সত্যিই বদলেছে? মধ্যপ্রদেশ বা রাজস্থানের শ্রমিকের ন্যূনতম মজুরি কি নিশ্চিত হয়েছে? পরিসংখ্যান বলে ডবল ইঞ্জিন রাজ্যে বড় পুঁজিপতি শ্রেণী এবং উচ্চবিত্তরাই সবচেয়ে বেশি সুবিধা পায়। কারণ বড় বিনিয়োগ মানে বড় ঠিকাদার, বড় কর্পোরেট। সেই সুবিধা রিক্সা চালকের কাছে পৌঁছতে পৌঁছতে কত টাকা বাকি থাকে? এই প্রসঙ্গে বলতে হবে, নতুন সরকার কিছু ভালো কাজও কিন্তু একেবারেই করছে। মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 1 জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে যাতায়াত বিনামূল্যে করার পরিকল্পনা আছে। বার্ধক্য ভাতা ও যুব বেকার ভাতাও দ্বিগুণ প্রক্রিয়া কিন্তু অলরেডি চলছে। এগুলো সাধারণ মানুষের জন্য সত্যিকারের সুবিধা, এগুলো চালিয়ে যাওয়া উচিত। কিন্তু এখানেও একটা অর্থনৈতিক চাপের কথা বলতে হবে। এবার আসছি সবচেয়ে কঠিন প্রশ্নে। ধরুন নতুন সরকার সত্যিই কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করলো, কর্মচারীরা খুশি হলেন, ইউনিয়নগুলো ধন্যবাদ জানালো, শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি রক্ষা হলো, কিন্তু তারপর হিসেবটা করুন। কেন্দ্রীয় হারে ডিএ মানে রাজ্যের বেতন খাতে প্রতি মাসে বিশাল পরিমাণ অতিরিক্ত ব্যয়, আর তার উপর অন্নপূর্ণা ভান্ডারের বাড়তি খরচ, মহিলাদের বিনামূল্যে বাস যাতায়াতের ভর্তুকি, বার্ধক্য ভাতার দ্বিগুণ খরচ, যুব বেকার ভাতারও দ্বিগুণ খরচ। আর এই সবকিছু যখন চলছে, তখন রাজ্যের কোষাগারের ঠিক অবস্থাটা কি? পূর্বতন সরকারের আমলে রাজ্যের ঋণের পরিমাণ ছিল বিশাল, প্রায় 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই অভিযোগ কিন্তু একেবারেই সত্য। তিনি পপুলিজমের চক্করে রাজ্যের দেনা বাড়িয়েছিলেন। প্রতিটি নির্বাচনের আগে নতুন প্রকল্প, নতুন ভাতা, আর তার ভার বহন করেছে রাজ্যের কোষাগার। নতুন সরকারও কিন্তু সেই একই পথেই হাঁটছে। অন্নপূর্ণা ভান্ডার, বিনামূল্যে বাস, বেকার ভাতা, এই সব কিছু কিন্তু ভালো উদ্যোগ, কিন্তু টাকাটা আসবে কোথা থেকে? বন্ধুরা, এই প্রসঙ্গে বিহার মডেলের কথা কিন্তু না বললেই নয়। বিহারেও ডবল ইঞ্জিন সরকার, বিহারেও কেন্দ্রীয় হারে ডিএর প্রতিশ্রুতি ছিল এক সময়। আজ বিহারের সরকারি কর্মচারীদের একটা বড় অংশ মাসের পর মাস কিন্তু বেতনই পাচ্ছেন না ঠিক মতো। রাজ্যের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে বেতন দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে কি সেই একই পরিস্থিতি আসতে পারে? আমি বলছি না যে আসবেই, কিন্তু বলছি সতর্ক থাকুন। যদি একদিকে বিশাল ভর্তুকি আর অন্যদিকে কেন্দ্রীয় হারে দিয়ে দুটো একসাথে দিতে যাওয়া হয়, তবে রাজ্যের কোষাগার শূন্য হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর কোষাগার শূন্য হলে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া তো দূরের কথা, মাসের 1 তারিখে বেতন পাবেন কিনাও সেটাও তখন প্রশ্নের মুখে কিন্তু দাঁড়াবে। এটাই খুড়োর কলের আসল রহস্য। এগিয়ে যাও কিন্তু পাবে না। আগের আলোচনা শেষ করার আগে কিছু কথা বলতে চাই, একদম সরাসরি। পশ্চিমবঙ্গ বদলেছে, নতুন সরকার এসেছে, মানুষ পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তনও এসেছে। এটা গণতন্ত্রের শক্তি, এটাকে স্বাগত জানাই। কিন্তু পরিবর্তনের মানে কি শুধুই সরকার বদলানো? পরিবর্তনের মানেই কি শুধু নতুন রঙের দেওয়াল? পরিবর্তনের মানে হওয়া উচিত যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা রক্ষা করা, প্রথম মন্ত্রিসভায় দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল সেটা পালন করা, একটা শিল্পনীতি ঘোষণা করা যাতে বাংলায় বিনিয়োগ আসে, কর্মসংস্থান হয়, প্রান্তিক মানুষের কাছে সত্যিকারের সুবিধা পৌঁছে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনেক ব্যর্থতা ছিল, অনেক ত্রুটিও ছিল, কিন্তু স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পে সাধারণ মানুষের চিকিৎসার কাজে লেগেছিল, সেগুলো চালিয়ে যাওয়া উচিত। একটা প্রকল্প ভালো হলে সেটার গায়ে পূর্ববর্তী সরকারের নাম থাকলেও তা বন্ধ করা ঠিক নয়। এখন আমাদের সরকারের কাছে বিনম্র প্রশ্ন, দিয়ে কবে দেবেন, কত তারিখের মধ্যে, সুনির্দিষ্ট তারিখ বলুন। শিল্পনীতি কবে ঘোষণা হবে, বিনিয়োগকারীদের জন্য কি কি সুবিধা রাখছেন, রং বদলানো আর লোগো ভাঙার পেছনে এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, রাজ্যের মানুষকে তার হিসাব দিন। ক্যাজুয়াল ও চুক্তিভিত্তিক কর্মীদের ন্যায্য বেতনের ব্যবস্থা কবে হবে,
এই প্রশ্নগুলোর উত্তর দিন, তাহলেই বোঝা যাবে ডিএর প্রতিশ্রুতি সত্যিকারের প্রতিশ্রুতি ছিল নাকি সত্যিই ছিল শুধু একটা ফুডোর কল। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সত্যি কথা বলতে গেলে আজকাল জেলের ভয় থাকে, সেটা আগেও ছিল এখনো আছে, কিন্তু সত্যিটা না বদলালে সাংবাদিকতার মানেই থাকে না। আজ পর্যন্ত তাহলে এখানেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।